আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাত কলেজের ভর্তি প্রস্তুতির প্রথম লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। আজ শুরু করছি লেকচার 1। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যা থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষায় প্রতি বছর 100% 3 থেকে 4 মার্ক তুমি কমন পাবে এবং প্রতি বছর কমন আসে। আর সেই টপিকটি হলো পার্টস অফ স্পিচ। এই ক্লাসটি মূলত আমাদের পেইড ব্যাচের জন্য, যারা টার্গেট 7 কলেজ ক্র্যাশ কোর্সে যুক্ত হয়েছে। তবে বিশেষ উপহার হিসেবে আজকের লেকচারটি তোমাদের সবার জন্য উন্মুক্ত করা হয়েছে, যাতে তোমরা আজকের এই ক্লাসটি খুব ভালোভাবে করতে পারো এবং আজকের এই ক্লাসটি করার মাধ্যমে তোমরা 3 থেকে 4 মার্ক তোমাদের কমন নিশ্চিত করতে পারো। তোমরা যারা আমাদের টার্গেট 7 কলেজ ক্র্যাশ কোর্সে যুক্ত হতে চাও, সবাই এখনই আমাদের পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও। বিশেষ অফারে ভর্তি হতে পারবে এখন মাত্র আর 50 জনকে আমরা ভর্তি নিব। তো চলো তাহলে আমরা আজকের লেকচারটি আমরা শুরু করি পার্টস অফ স্পিচ নিয়ে। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, কিন্তু আজকে আমরা 7 প্রকার নিয়ে আলোচনা করব, কেননা এই 7 প্রকার থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে এবং আজকে আমরা সেই বিষয়ে ফোকাস করব যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রথমে আমরা পার্টস অফ স্পিচ কি সেটা জেনে নিব। একটি বাক্যে ব্যবহৃত অর্থবোধক শব্দকে আমরা বলবো পার্টস অফ স্পিচ। যেমন উদাহরণ হলো, রাহিম রিডস এ বুক কেয়ারফুলি ইন দ্য লাইব্রেরি। আমরা এখানে রাহিম, বুকস, রিডস, কেয়ারফুলি, লাইব্রেরি সবগুলোকে বলবো পার্টস অফ স্পিচ, কেননা এগুলো হলো অর্থবোধক শব্দ। আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি, তোমরা একটু সুন্দরভাবে পড়ে নিবে। এই লেকচার শিটটা তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাবে। প্রথমে আমরা নাউন নিয়ে আলোচনা করব। আমরা জানি যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বুঝাই তাকেই আমরা বলবো নাউন। প্রথমে আমরা দেখব আমরা কোথায় নাউন ব্যবহার করব। আমরা একটি সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব নাউন। এখানে একটা নোট লিখে নাও, আমরা কমপ্লিমেন্ট হিসেবেও নাউন ব্যবহার করতে পারবো এবং আমরা ব্যবহার করব আফটার প্রিপোজিশন, তথা প্রিপোজিশনের পর আমরা ব্যবহার করব কি বলতো, অবশ্যই নাউন। তো চলো এখন আমরা নাউনের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। নাউন কত প্রকার তোমরা অবশ্যই কমেন্টে ঝটপট করে জানিয়ে দাও। এখন আমরা আলোচনা করব প্রপার নাউন নিয়ে। আমরা জানি প্রপার নাউন বলতে বোঝাই কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে আমরা বলবো প্রপার নাউন। একটা শর্টকাট টেকনিক মনে রাখো, যখন দেখব আমরা কোনো নাউন শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে, তখন আমরা তাকে বলবো প্রপার নাউন। যেমন প্রপার নাউন রাহিম একজন ব্যক্তির নাম, ঢাকা একটি সিটির নাম, বাংলাদেশ একটি দেশের নাম, ইংলিশ একটি ভাষার নাম। এগুলো হলো নির্দিষ্ট নাম। এখন আমরা দেখব কমন নাউন। কমন নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম হবে না, এটি হবে সাধারণত ব্যক্তি, বস্তু বা স্থান বা জায়গার নাম। এটি নির্দিষ্ট হবে না, বরং এটি একটি গোত্র বা শ্রেণীর সব কিছুকে আমরা অন্তর্ভুক্ত করব কমন নাউনের মাধ্যমে। যেমন এখানে আমরা দিয়েছি বয়। আমরা বয় বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আমরা এখানে বোঝানোর চেষ্টা করি নাই। আমরা এখানে বয় বলতে সমগ্র বালক জাতিকে আমরা এখানে বুঝিয়েছি, তথা একটি গোষ্ঠী বা শ্রেণীকে। আমরা এখানে সিটি বলতে কোনো নির্দিষ্ট সিটিকে এখানে উল্লেখ করতে পারি নাই। আমরা এখানে সিটি বলতে যত সিটি আছে সবগুলোকে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। আমরা যদি বলতাম ঢাকা সিটি, তাহলে এটি হতো প্রপার নাউন। যেমন বয় ছেলে, এখানে সকল ছেলেকে অন্তর্ভুক্ত করেছি। সিটি সকল সিটিকে অন্তর্ভুক্ত করেছি। বুক আমরা এখানে কোনো নির্দিষ্ট বইকে এখানে উল্লেখ করতে পারি নাই, আমরা সকল বইকে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। অ্যানিমেল আমরা সকল প্রাণীকে অন্তর্ভুক্ত করেছি। এখন আমরা দেখব কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? একাধিক ব্যক্তি বা বস্তু একত্রে গঠন করলে তাকে কালেকটিভ নাউন আমরা বলবো। এটি একটি গোষ্ঠী বা দলের নাম হবে। তোমাদেরকে মনে রাখতে হবে কালেকটিভ নাউন বলতে আমরা বোঝাবো
একটি গোষ্ঠী বা দলের নাম। যেমন পুলিশ, আমরা পুলিশ বলতে কাকে বুঝাবো? যে ক্রিকেট খেলে তাকে কি আমরা পুলিশ বলবো? নেভার। আমরা পুলিশ বলবো যে পুলিশে চাকরি করে তাকেই আমরা বলবো পুলিশ। তাহলে আমরা যখন একটি গোষ্ঠী বা দলের নামকে বুঝাবো তখন আমরা বলবো কালেকটিভ নাউন। যেমন প্লেয়ার, আমরা প্লেয়ার বলতে যে পুলিশ তাকে কি বুঝাবো? নেভার। আমরা যে ক্রিকেট খেলে বা ফুটবল খেলে তাকেই আমরা বলবো প্লেয়ার। আমরা টিম বলতে যারা আমাদের টিমের সাথে যুক্ত আছে তাদেরকে আমরা বুঝাবো। ফ্যামিলি বলতে যারা আমাদের পরিবারের সাথে যুক্ত আছে তাদেরকে আমরা বুঝাবো। আমরা অন্য কাউকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব না। তাই কালেকটিভ নাউন বলতে বোঝাই একটি নির্দিষ্ট গোষ্ঠী বা দলের নাম হবে কালেকটিভ নাউন। চলো এখন আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হলো এটি হবে পদার্থের নাম। আমরা যখন দেখব নাউন দ্বারা কোনো পদার্থ বোঝানো হচ্ছে তাকেই আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। যেমন ওয়াটার, গোল্ড, টেবিল, চেয়ার, এগুলোকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো দেখা, ছোঁয়া বা মাপা যায় না। এটি শুধুমাত্র আমরা অনুভব করতে পারবো। যেমন লাভ, ভালোবাসা, আমরা কখনোই এটিকে মেপে দেখতে পারবো না বা হাত দিয়ে ছুঁয়ে আমরা দেখতে পারবো না, আমরা অনুভব করতে পারবো। যেমন অনেস্টি, সততা, আমরা এটিকে কখনোই দেখতে পারবো না, আমরা অবশ্যই এটিকে অনুভব করতে পারবো। এখন আমরা দেখব নাউনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রকার, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল বলতে কি বোঝায়? কাউন্টেবল মানে হলো আমরা যাকে গণনা করতে পারি। আমরা যে নাউনকে গণনা করতে পারবো তাকেই আমরা বলবো কাউন্টেবল। এবং আনকাউন্টেবল নাউন হলো আমরা যাকে গণনা করতে পারবো না। যেমন বুক, এটি হলো কি কমন নাউন, আবার এটি হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন আমার কাছে একটি বই আছে, আমি বলতে পারবো আই হ্যাভ এ বুক। আমার কাছে দুইটি বই আছে, আই হ্যাভ টু বুকস বলতে পারবো। কিন্তু আমি কি বলতে পারবো আই হ্যাভ এ ইনফরমেশন? নেভার। আমরা জানি ইনফরমেশন তথা তথ্যকে আমরা কখনোই কাউন্ট করতে পারবো না, তাই এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন নিউজ, এটি হলো আনকাউন্টেবল নাউন। তোমরা অবশ্যই আনকাউন্টেবল নাউনের লিস্ট একটু দেখে নিবি। আমি আমাদের ফেড ব্যাচে আনকাউন্টেবল নাউনের লিস্ট দিয়ে দিব। এখানে তোমরা একটা নোট লিখে নাও। আনকাউন্টেবল নাউনের পর অলওয়েজ ভার্ব হবে সিঙ্গুলার। আমরা এখানে যদি দেখি এস যুক্ত আছে, হয়তো বা অনেকে দিবে নিউজ আর, নেভার। এখানে হবে নিউজ ইজ, কেননা নিউজ হলো আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারবো, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা কখনোই আর্টিকেল বসাতে পারবো না বা একবচন বহুবচন করতে পারবো না। এখন আমরা দেখব এমন একটা শর্টকাট টেকনিক যার মাধ্যমে আমরা যেই কোনো ওয়ার্ড দেখে বলে দিতে পারবো এটি নাউন। তো চলো এখন আমরা সেই টেকনিকটা দেখব। আমরা যখন দেখব কোন নাউনের শীর্ষে দেওয়া আছে নেস, যেমন কাইন্ডনেস, যখন দেখব TION শন, যেমন এডুকেশন, যেমন SION শন, যেমন অ্যাডমিশন, যেমন মেন্ট MENT মেন্ট, যেমন ডেভেলপমেন্ট, যেমন ITY অথবা TY, যেমন অ্যাক্টিভিটি বা সার্টেনিটি। তারপর হচ্ছে ANCE বা ENCE, যেমন অ্যাফারেন্স এবং ডিপেন্ডেন্স। তারপর হলো ER অথবা OR, যেমন টিচার, অ্যাক্টর। তারপর হলো শিপ, যেমন ফ্রেন্ডশিপ। তারপর হলো হুড এবং ডম। তোমরা হুড এবং ডম দিয়ে একটি ওয়ার্ড তৈরি করো। এখন আমরা দেখব নাউন থেকে কেমন প্রশ্ন আসে পরীক্ষায়। প্রশ্ন হলো আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা একটু আগেই দেখলাম অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বোঝায় এমন নাউনকে যাকে আমরা কখনো দেখতে পারবো না, গণনা করতে পারবো না, আমরা তাকে ধরে দেখতে পারবো না, আমরা শুধু অনুভব করতে পারি। তাহলে দেখো অনেস্টি, সততা, একে আমরা কখনোই মাপতে পারবো না, আমরা কখনোই হাত দিয়ে আমরা ছুঁয়ে দেখতে পারবো না, আমরা অনেস্টিকে সর্বদাই কী করতে পারবো? অনুভব করতে পারবো। তাই এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্বিতীয় প্রশ্ন হলো আইডেন্টিফাই দ্য কাউন্টেবল নাউন। আমরা জানি কাউন্টেবল নাউন হলো যেটিকে গণনা করা যায়। যেমন মিল্ক, আমরা মিল্ককে কখনোই গণনা করতে পারবো না, ওয়াটারকেও আমরা গণনা করতে পারবো না, সুগারকেও আমরা গণনা করতে পারবো না। তাহলে কারেক্ট আনসার অ্যাপেল।
আমরা অ্যাপলকে গণনা করতে পারবো। আশা করি তোমরা নাউন থেকে যে কোনো প্রশ্ন আসলে কোনো চিন্তা ছাড়া সঠিক উত্তর করতে পারবে। এখন আমরা আলোচনা করব প্রনাউন নিয়ে। আমরা নাউনের পরিবর্তে সর্বদাই প্রনাউন বসাই। আমরা কেন বসাই? নাউনের পুনরাবৃত্তি এড়াতে। যেমন কবির ইজ এ গুড স্টুডেন্ট অ্যান্ড কবির হ্যাজ এ লট অফ মানি। অ্যান্ড এরপর আমরা নাউন পুনরায় ব্যবহার না করে আমরা এখানে বসাবো অ্যান্ড হি হ্যাজ এ লট অফ মানি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রথমে আমরা দেখে নিব আমরা কোথায় প্রনাউন ব্যবহার করব। আমরা বি ভার্বের পর প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম বসাবো। প্রিপোজিশনের পর আমরা প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসাবো। আমরা যখন দেখব সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, তখন আমরা অবজেক্টে বসাবো রিফ্লেক্সিভ প্রনাউন। আমাদেরকে মনে রাখতে হবে সর্বদাই প্রনাউন বসবে ভার্বের পূর্বে। আমরা যখন দেখব নাউন আছে তার পূর্বে আমরা বসাবো পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা যখন দেখব ভার্ব আছে তারপর আমরা বসাবো পসেসিভ প্রনাউন। আমরা যখন দেখব প্রথমে নাউন আছে তারপর আমরা বসাবো রিলেটিভ প্রনাউন। তো চলো এখন আমরা দেখব নাউন কত প্রকারের। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। প্রথমে আমরা আলোচনা করব পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন সেটা আবার কি? সেগুলো হলো আই, হি, শি, ইট, দে, উই, ইউ। এবং পসেসিভ প্রনাউন হলো মাইন, MINE, মাইন, ইউরস, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স। এগুলো হলো পসেসিভ প্রনাউন। এখন আমরা দেখব রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন হলো মাইসেলফ, হিমসেলফ, দেয়ার সেলফস। তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমরা কোথায় রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করব। একটু আগে আমরা দেখলাম। এখন আমরা দেখব ডেমনস্ট্রেটিভ প্রনাউন। সেগুলো আবার কি? সেগুলো হলো দিস, দ্যাট, দিস, দোজ। ইন্টারোগেটিভ প্রনাউন আমরা এগুলো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। যেমন হু, হোয়াট, হুইচ। রিলেটিভ প্রনাউন সেগুলো হলো হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। এগুলো হলো রিলেটিভ প্রনাউন। ইনডিফিনিট প্রনাউন সেগুলো হলো সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নো ওয়ান। এগুলো হলো ইনডিফিনিট প্রনাউন। তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে মুখস্থ করে নিবি। চলো এখন দেখি এই প্রকারগুলো থেকে পরীক্ষায় কেমন প্রশ্ন আসে। প্রশ্ন হলো হুইচ ওয়ান ইজ এ রিলেটিভ প্রনাউন। আমরা একটু আগেই দেখলাম রিলেটিভ প্রনাউন হলো হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। তাহলে এখানে কারেক্ট আনসার হবে হু। প্রশ্ন হলো ইট ইজ, এখানে কি বসবে? মি বসবে নাকি আই বসবে? আমরা একটু আগেই দেখলাম বি ভার্বের পর সর্বদাই সাবজেক্টিভ ফর্ম বসবে, তাই এখানে কারেক্ট আনসার হবে আই। আশা করি তোমরা প্রনাউন থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সঠিক উত্তর করতে পারবে। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ। প্রথমে আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা দেখব। অ্যাডজেক্টিভ কি? আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি প্রকাশ করে। আমরা অ্যাডজেক্টিভের অনেকগুলো প্রকার এখানে দেখতে পাচ্ছি। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভের একটা টেকনিক শিখিয়ে দিব, সেখান থেকেই প্রশ্ন আসবে। তো চলো এখন আমরা সেই টেকনিকটা দেখে নিব। টেকনিকটি হলো আমরা যদি দেখি আর্টিকেল আছে এবং তারপর একটি ওয়ার্ড আছে, তখন আমরা তাকে বলবো নাউন। আমরা যখন দেখব আর্টিকেলের পর দুইটি ওয়ার্ড আছে, তখন আর্টিকেলের সঙ্গে যেটি যুক্ত আছে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ এবং পরেরটাকে আমরা বলবো নাউন। আমরা যখন দেখব আর্টিকেলের পর তিনটি শব্দ আছে, তখন আমরা আর্টিকেলের সঙ্গে যেটি যুক্ত থাকবে তাকে বলবো অ্যাডভার্ব এবং তারপরেরটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ এবং সর্বশেষে যে ওয়ার্ডটি থাকবে তাকে আমরা বলবো নাউন। যদি অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসে, আশা করি 100% এই শর্টকাট টেকনিক থেকে প্রশ্ন আসবেই। তোমরা অবশ্যই এইগুলো একবার ভালোভাবে দেখে নিবে। আমি তোমাদেরকে লেকচার শিটটা দিয়ে দিব। এখন আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। প্রথমে আমরা দেখব ভার্ব কি।
ভার্ব হলো যেই শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা ইত্যাদি বুঝাই, তাকেই আমরা বলি ভার্ব। এখন আমরা দেখব ভার্বের প্রকারভেদ। প্রশ্ন আসলে এই দুইটা রুল থেকেই প্রশ্ন আসবে। আমরা জানি মেইন ভার্ব। আমরা যখন দেখব একটি সেন্টেন্সে একটি ভার্ব আছে, তখন আমরা তাকে বলবো মেইন ভার্ব। আমরা জানি মেইন ভার্বের আরেকটি নাম হলো প্রিন্সিপাল ভার্ব। এবং আমরা যখন দেখব মেইন ভার্বকে অন্য একটি ভার্ব তথা অক্সিলারি ভার্ব সাহায্য করছে, তখন আমরা তাকে বলবো অক্সিলারি ভার্ব। আমরা জানি অক্সিলারি ভার্বের আরেকটি নাম হলো হেল্পিং ভার্ব। যখন দেখব একটি সেন্টেন্সে একটি ভার্ব, তাকে বলবো মেইন ভার্ব। যখন দেখব একটি সেন্টেন্সে দুইটি ভার্ব আছে, তাহলে প্রথম ভার্বকে আমরা বলবো হেল্পিং ভার্ব। আর হেল্পিং ভার্ব হলো বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। এগুলো তোমরা একটু পড়ে নিবে। আমরা অক্সিলারি ভার্বকে আবার বলতে পারি হেল্পিং ভার্ব। এখন দেখব ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের পর অবজেক্ট থাকে তাকে বলবো ট্রানজিটিভ ভার্ব। এবং ইনট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের পর অবজেক্ট থাকে না। তো চলো তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি। প্রশ্ন হলো হি প্লেজ ফুটবল। এখন এখানে প্লেস কি? আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে একটি মাত্র ভার্ব। এখন যদি তোমাকে এখানে আন্ডারলাইন করে বলে এখানে প্লেস কি, তুমি অবশ্যই বলবে মেইন ভার্ব। আর যদি অপশানে মেইন ভার্ব না থাকে, তখন তোমরা দিবে প্রিন্সিপাল ভার্ব। কেননা আমরা জানি যে সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে তাকে আমরা বলবো মেইন ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভার্ব থেকে যে কোনো প্রশ্ন আসলে এখন থেকে তোমরা 1 সেকেন্ডে আনসার করতে পারবে। এখন আমরা দেখব অ্যাডভার্ব। আমরা জানি যে শব্দ ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাকে আমরা বলবো অ্যাডভার্ব। যদি প্রশ্ন আসে ভার্ব এবং অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে, তাহলে কারেক্ট আনসার হবে অ্যাডভার্ব। আমরা এখন অ্যাডভার্বের প্রকারভেদ দেখব। পরীক্ষায় তোমাকে দিতে পারে ওয়েল এটি কোন ধরনের অ্যাডভার্ব, তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। অ্যাডভার্ব অফ ম্যানার, যেমন স্লোলি, কুইকলি, ওয়েল। অ্যাডভার্ব অফ টাইম, যে অ্যাডভার্বগুলো সময় নির্দেশ করে তাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম, যেমন নাও, ইয়েস্টারডে, ওপেন। অ্যাডভার্ব অফ প্লেস, যে অ্যাডভার্ব স্থান নির্দেশ করে, যেমন হেয়ার, দেয়ার, আউটসাইড এইগুলো। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেমন অলওয়েজ, ইউজুয়ালি, নেভার। অ্যাডভার্ব অফ ডিগ্রি, যেমন ভেরি, টু, অলওয়েজ। আমরা এখন দেখব আমরা একটি সেন্টেন্সে কিভাবে অ্যাডভার্ব চিহ্নিত করব। আমাদেরকে একটা শর্টকাট টেকনিক মনে রাখতে হবে অ্যাডভার্ব আইডেন্টিফাই করার জন্য। আমরা ভার্বকে কিভাবে, কখন, কোথা দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাবো সেটি হবে অ্যাডভার্ব। যেমন উদাহরণ হলো হি রান কুইকলি। রান অর্থ দৌড়াই। আমরা প্রশ্ন করি কিভাবে দৌড়াই, কারেক্ট আনসার কুইকলি। আমরা আরেকটা উদাহরণ দেখি। হি ওয়ার্কস ভেরি হার্ড। সে কাজ করে, কিভাবে কাজ করে, ভেরি হার্ড। দেখো কারেক্ট আনসার পেয়ে যাচ্ছি। যখন দেখব ভার্বকে আমরা কিভাবে, কখন, কোথা দ্বারা প্রশ্ন করব, তখন আমরা উত্তর পাবো অ্যাডভার্ব। আশা করি তোমরা এখন থেকে অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারবে খুব সহজে। এখন আমরা দেখব প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে 1 মার্ক তোমরা কমন পাবে, লিখে রাখো। প্রিপোজিশন কি করে? এটি নাউন বা প্রনাউনের পূর্বে বসে। নাউন বা প্রনাউনের সঙ্গে বাক্যের অন্যের অংশের সম্পর্ক স্থাপন করে। আমরা জানি প্রিপোজিশন সাধারণত সময়, স্থান, দিক ইত্যাদি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন হি ইজ ইন দ্য রুম, হি ইজ গোয়িং টু স্কুল, স্কুলের দিকে যাচ্ছে। আমরা স্থান অথবা সময় এইগুলো বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করি। এখন দেখব আমরা প্রিপোজিশনের প্রকারভেদ। আমরা স্থান বোঝানোর জন্য প্রিপোজিশন ব্যবহার করব ইন, অন, অ্যাট, আন্ডার, ওভার, বিহাইন্ড। আমরা সময় বোঝানোর সময় ব্যবহার করব অ্যাট,
অন, ইন, সিন্স, ফর, ডিউরিং। আমরা ডিরেকশন বা মুভমেন্ট তথা গতি বা দিক বোঝানোর জন্য আমরা ব্যবহার করব টু, ইনটু, অন টু, ফ্রম, আউট অফ। আমরা কোনো কারণ বোঝানোর জন্য ব্যবহার করব বিকজ অফ, ডিউ টু, ফর। আমরা কোনো ম্যানার বা কিভাবে কিছু হচ্ছে সেটা বোঝানোর জন্য ব্যবহার করব বাই, উইথ, লাইক। আমরা কাকে দিয়ে কাজ করানো হচ্ছে এটি বোঝানোর জন্য আমরা ব্যবহার করব বাই এবং উইথ। এই দুইটা ফ্রেজাল প্রিপোজিশন তোমরা অবশ্যই মনে রাখবে। অ্যাকর্ডিং টু, ইন ফ্রন্ট অফ। 7 কলেজের ভর্তি পরীক্ষার জন্য আমরা কিছু প্রিপোজিশনের ব্যবহার দেখে নিব। তোমরা অবশ্যই এই স্লাইডটা খুব ভালোভাবে দেখে নিবে। আমরা জানি নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা বসাবো অ্যাট, যেমন অ্যাট 8 PM, অ্যাট নাইট। আমরা নির্দিষ্ট দিন অথবা তারিখ এর পূর্বে বসাবো অন, যেমন অন মানডে। আমরা নির্দিষ্ট মাস বা বছরের পূর্বে আমরা বসাবো ইন, যেমন ইন জুলাই, ইন দ্য মর্নিং। সিন্স আমরা ব্যবহার করব কোন সময় থেকে কোনো কাজ শুরু হয়েছে এটা বোঝানোর সময়, যেমন সিন্স 2010। ফর একটি সময়কাল পর্যন্ত আমাদের কাজটি চলবে বা আমরা একটি সময়কাল পর্যন্ত কাজটি করব এমন বোঝানোর সময় আমরা ব্যবহার করব ফর, যেমন ফর 2 ইয়ার্স। এখন দেখব আরও কিছু আমরা প্রিপোজিশনের ব্যবহার। আমরা যখন দেখব কোনো কিছুর ভিতরে তখন ব্যবহার করব ইন। আমরা যখন দেখব কোনো কিছুর উপরে তখন আমরা ব্যবহার করব অন। আমরা যখন দেখব নির্দিষ্ট জায়গা তার পূর্বে আমরা বসাবো অ্যাট। আমরা যখন দেখব কোনো কিছুর নিচে তখন আমরা ব্যবহার করব আন্ডার। এইগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন চলো একটা এমসিকিউ সলভ করি। হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার, নির্দিষ্ট সময় পর্যন্ত, তাহলে আমরা এখানে ব্যবহার করব সিন্স। আশা করি তোমরা উপরের এই ব্যবহারগুলো দেখলে প্রিপোজিশন থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা কারেক্ট আনসার করতে পারবে। এখন তোমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ রাখবে। এই কয়েকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। গুড অ্যাট, ইন্টারেস্টেড ইন, ডিপেন্ড অন, লুক আফটার, এটি খুব ইম্পর্টেন্ট। বিলং টু, কনসিস্ট অফ, অ্যাফ্রিড অফ, প্রাউড অফ। আজকের সর্বশেষ প্রকার কনজাংশন। প্রথমে আমাদেরকে জানতে হবে কনজাংশনের কাজ কি। আমরা জানি দুইটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে বা দুইটি সিম্পল সেন্টেন্সকে যুক্ত করে কনজাংশন দিয়ে। কনজাংশন দুই প্রকার, একটি হলো সাবঅর্ডিনেট কনজাংশন আর একটি হলো কোঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন আমরা ব্যবহার করব কমপ্লেক্স সেন্টেন্সে এবং কোঅর্ডিনেট কনজাংশন আমরা ব্যবহার করব কম্পাউন্ড সেন্টেন্সে। আমরা সাবঅর্ডিনেট কনজাংশনগুলো জানি, সেগুলো হলো হু, হুইচ, দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, নো সোনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ। আমরা কোঅর্ডিনেট কনজাংশন জানি, সেগুলো হলো ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ বলতে বোঝায় এফতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে সো। আশা করি তোমরাও এইগুলো জানো। আমরা যখন দেখব এইগুলো দিয়ে দুইটি সেন্টেন্সকে যুক্ত করা আছে তখন আমরা এইগুলোকে বলবো কনজাংশন। পরীক্ষায় প্রশ্ন আসলে এখান থেকে আসবে ইনশাআল্লাহ। এই ছিল আজকের আয়োজন। আশা করি তোমরা আজকের পর থেকে পার্টস অফ স্পিচ থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা আনসার করতে পারবে, তাও সঠিক। দেখা হচ্ছে তোমাদের সাথে ফেইড ব্যাচের আয়োজনে লেকচার 2 নিয়ে। তোমরা অবশ্যই আজকের এই লেকচার শিটটা খুব ভালোভাবে আয়ত্ত করবে, কেননা আজকের এই লেকচার শিট থেকেই তোমাদের প্রশ্ন আসবে। তোমাদের পরীক্ষার বাকি আর বেশি সময় নেই। তোমাদের পরীক্ষা হবে আগস্টের 22 তারিখ। তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে বারো শেষ নেই। সুখে থেকো,
যে সুখের সীমানা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।